নমস্কার, PB24-এর আরও একটি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে এমন একজন মানুষের আলাপ করাতে চাই। আমরা ইতিমধ্যেই PB24-এর পর্দায় তাকে একবার ডেকেছিলাম, তিনি এসেছিলেন এবং তার মতো করে কথা ও গানে অংশগ্রহণ করেছিলেন একটি আয়োজনে। তারপরেও তিনি এখন আবার রাজ্যে, আমরা চেয়েছি যে আবারও তার সঙ্গে একটু কথা বলি, তার সেই সব স্বর্ণালী দিনগুলোর কথা আরেকবার আপনাদের শোনাই। আমাদের সঙ্গে এ রাজ্যে শুধু নয়, পশ্চিমবঙ্গে শুধু নয়, গোটা বাংলা ভাষাভাষীর মানুষ যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসেন তাদের কাছে এক অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় নাম শিল্পী হিসেবে বিভা সেনগুপ্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মহোদয়া, প্রথমেই আপনাকে প্রণাম জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন। একদম শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাইব, আপনি তো আগরতলা মানে ত্রিপুরার মেয়ে, এখানেই আপনি জন্মেছেন। আপনার মেয়েবেলাটা কেমন ছিল? আপনি কোথায় বড় হয়েছেন, কিভাবে বড় হয়েছেন? আমাদের তো বাড়ি 39 গেল জানো। আমি বনের বটা আগরতলায় এবং পড়াশোনা কলেজ অবধি গিয়েছি। আমার খুব ভালো সময় কেটেছে, কোনো দিন কোনো যে ভাল লাগে না এরকম পরিস্থিতি আমার কোনো দিনই হয়নি। খুব আনন্দে খেলাধুলা, গান বাদ্য, আমার যে আমি গান তাই না, গান শুনতাম। মা সারাদিন শ্যামা সঙ্গীত, তারপর রামপ্রসাদী গান গেয়ে যাচ্ছেন, কুনকুন করে কাজও করছেন, রান্না করছেন, আবার পুজো করছেন শিবগুড়ে। সেটা আমার মহা আনন্দের দিন। তো খুব কুনকুন করে মার পিছন পিছন দৌড়াতাম, সঙ্গে সঙ্গে একটু গান পারতাম না, একেবারেই ছোটো তো। এটাই বিশেষ আনতে, কিন্তু আমার বাবা যে একেবারে নাম যদি একটু আপনি বলেন। আচ্ছা, আমার মার নাম নলিনীবালা সেনগুপ্ত, বাবা শ্রীযুক্ত যতীন্দ্রমোহন সেনগুপ্ত। আচ্ছা, বাবা রবীন্দ্রিক বলতো, খুব সাংঘাতিক যে একেবারে রবীন্দ্রনাথকে নিয়ে পড়ছেন, কিন্তু মোটামুটিভাবে উনি পড়াশোনা, রবীন্দ্র রচনা, কাব্য যেটুকু সম্ভব যখন পেরেছেন। সবসময় তো পারা সম্ভব ছিল না, কাজকর্ম থাকতো নানা, কিন্তু ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান। যাই হোক, রবীন্দ্রনাথের গান ভালোবাসলেও আগরতলায় কিন্তু আমি 58-এ বেরিয়ে, তখন পর্যন্ত রবীন্দ্রনাথের গানের কোনো অস্তিত্বই ছিল না। একটা বেশি বাড়তি কথা বলছি, এখন বড় হয়ে ভাবি যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর 4-5 বার আগরতলায় এলেন, তার গান নেই আগরতলাতে। একটু যত বড় হয়েছি, কারণ গানের প্রতি তো আমার আসক্তি কী করে হবে, শুনলে তো একটা ধ্যান ধারণা হবে, ভালোবাসতে পারলাম কি না এগুলি তো, কিন্তু আমার তো কোনোই চাই নাই। যতই বড় হচ্ছে, বাবা একদিন ওই ব্রাহ্ম সমাজে যেতেন, সুযোগ পেলাম। আগরতলা তো একজন লেডি ডাক্তার ছিলেন মুসলিম, উনি ব্রাহ্মভাবাপন্ন, ব্রাহ্ম ধর্মের, ওখানেও তো কোনো সময় সুযোগ পেয়ে কলকাতায় এলে আমাকে মাঝে মাঝে বলতে, ওরে বিভা এই গানটা জানিস? কিন্তু হ্যাঁ বলতে, হ্যাঁ ও মা, এই সমস্ত গান কোথার থেকে পাবো? বাবা কিছু কিন্তু বলতেন, জানতো আমি কোত্থেকে পাবো, আমার গানের সম্বন্ধে তো কোনো ধ্যান ধারণাই নেই। আপনার বাবা, তিনি তো রাজ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। রাজার খুব প্রিয় পাত্র ছিলেন। বাবার সততা, বাবার কাজকর্ম, যার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন, টাকা, তারপরে কিং কাপের জড়ি, না বীর বিক্রম, আমি বীর বিক্রমেই পেয়েছি। তার আগে তো আমার দেখার সৌভাগ্য হয়নি, সুযোগ হয়নি। খুবই প্রিয় ছিলেন এবং বিশ্বাসী ছিলেন, যা এই সততার জন্য উনি খোঁজ খবর দেন। মহারাজের কিন্তু এইটা শোনাও কিছু দেখাও, উনি কিন্তু প্রজাদের সম্বন্ধে খুব ওয়াকিবহাল থাকতেন, কে কারো কষ্ট হচ্ছে কিনা। যেমন একটা উদাহরণ দেখাই, আমি 39 গাঙ্গালগতি থাকতাম, আমার 2 বাড়ি পরে প্রমোদ পাল ডক্টর ছিলেন, উনি অল্প বয়সে মারা গেছেন, কিন্তু মহারাজা ঠিক নজর, ওখানে উনি, ওনার ওয়াইফ আছেন, তার ছেলে মেয়ে, সাংসারিক অবস্থা তো ভালো না, খবর রাখতেন এবং তিনি সাহায্য করতেন। এবং তিনি ওই মহারানী তাদের বলতেন, তোমরা ডেকে ওকে যতটা সম্ভব যা কিছু পারে সাহায্য, আমার তো দেওয়ার আছেই। এই যে জিনিসটিতে আমার
আমি নিজে দেখেছি বলে দেখতাম। আর আরও দেখেছি মহারাজ একদিন দেখি মহারাজ গাড়ি করে এই আমাদের পাড়া দিয়ে এরকম গাড়ি করে যাচ্ছেন, দেখতে দেখতে যাচ্ছেন। আমাদের তো হবাক, মহারাজ যাচ্ছেন, আমরা কোথাও নিয়ে যাই, ওনাকে প্রণাম জানলাম। বাহ, এই জিনিসটা যে আছে এটা কিন্তু একটা মস্ত মস্ত জিনিস, এটা যেটা শিক্ষারও আছে, যে কীভাবে উনি প্রজাদের খবরাখবর রাখতেন। ঠিক। আপনি এই যে ছোটবেলার কথা বললেন আমাদের, মানে শুরুটা করলেন, আপনি ছোটবেলায় কোন স্কুলে পড়তেন এখানে? এবং মহারানী তুলসীবতী গার্লস স্কুল। আচ্ছা, তারপর কি খেলাধুলায় আপনার প্রধানত? আমি খেলতাম খুব, কি খেলতেন? হাডুডু খেলতাম, গোল্লা ছুট বলে আমরা খেলতাম। তার দাঁড়িয়ে বাঁধাটা পারতাম না, ফেলিওর, ছুটতেই পারতাম না, কাজে ছেড়ে দিলাম। ব্যাডমিন্টনটা ভালোবাসতাম, কিন্তু ব্যাডমিন্টন খেলার একটু ঝোঁক ছিল, সেরকম জায়গায় নয়তো ব্যাডমিন্টন খেলা যায় এই কটাই। আপনার বান্ধবীরা কারা ছিলেন, তাদের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, উমা দাশগুপ্ত, দীপালি দাশগুপ্ত, শ্যামলী ব্যানার্জি, উমা দাশগুপ্ত সেদিন উনি আগরতলায় থাকেন, আমার সঙ্গে অনেক বয়সটা, আমার তো 91-এর কাছাকাছি, ওরও প্রায় 89 এরকম। ওর মেয়েকে নিয়ে দেখা করতে এসেছিল। আজকে একবার দেখলাম দীপালি দাশগুপ্তা, ও নেতাজি স্কুলের টিচার ছিল, আমাকে ফোন করে করে হয়রান করে যে কলকাতা থেকে তুই আমাকে ফোন করিস। আমি দেখ আমার ফোন আমার নেইও, মনেও থাকে না, কী করবো, তুই ফোন কর সম্মানে। আপনার এই যে মানে একেবারে মেয়েবেলা, মানে এই যে আপনি বড় হচ্ছেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছেন, তখন তো আপনাদের কিছু গান ছিল, সেটা না হয় রবীন্দ্রসঙ্গীত নাই বা রবীন্দ্রসঙ্গীত তো পাওয়ার কথা না, চলন ছিল না, কিন্তু অন্য গান তো ছিল। কি গান ছিল? একটা গানের একটু মানে সুর বা কথা যদি আমাদেরকে একটু শোনান। যেমন নিশি নিঝুম ফুলের জলসায়, একটু শোনান না আমাদের। নিশি নিঝুম ঘুম নাই আসে, নিশি নিঝুম ঘুম নাই আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাই আসে। বাহ, এই আপনি এখানে বড় হচ্ছেন নিজের মতো করে, তারপর মা বাবা গুনগুন করে গান করছেন, মানে আপনি একটা সাংস্কৃতিক পরিমণ্ডল নিজের মতো করে দেখছেন। তারপর 1958-59 সালে আপনি কলকাতায় পাড়ি দিলেন, সেখানে পড়াশোনা করবেন বলে, গান নিয়ে পড়াশোনা করবেন। ওই যাত্রাটার কথা একটু মনে করান না আমাদের। আমি তো কলকাতায় আসে, আমাদের তো তেমন একটা ইয়ে না যে কলকাতায় পাঠাবো, সেই ছিলই না। কিন্তু গানের মাধ্যমে আমি কলকাতায় যাই কেন, আমি প্রাইমারি স্কুলে পড়ি, 6 অবধি, তারপর হয়তো সবে উঠেছি ক্লাস 7-6 করতাম, কিন্তু কখনো বলতাম না মা আমার গান শিখতে, এই কোনো দিন মনে হয়নি। তো একদিন স্কুল থেকে এসে দেখি আমাদের খাটের উপর একটা ছোট্ট একটা হারমোনিয়াম। আচ্ছা, ন্যাচারালি আমার হারমোনিয়াম কোথা থেকে এলো, তারপর বুঝলাম আর কেউ না, মা। মাকে কিছু জিজ্ঞেস করতে পারছি না, আনন্দে করতে গেল। আগে একটা কথা বলি, আমরা অতি সাধারণ মধ্যবিত্ত কিন্তু খুটখাট, এখান থেকে এটা এলাম হারমোনিকে, তা না। আমি আজও জানি না মা কীভাবে হারমোনিয়ামটা কিনেছিলেন, এখনো জানেন না? এখনো জানি না। আরে বাহ, আমার কি কাউকে জিজ্ঞেস করতে, মা যদি মাকেও জিজ্ঞেস করেননি কোনোদিন? না, কোনোদিনও না। কেন করিনি? মা একটু এমনি খুব মাই ডিয়ার, কিন্তু আমি জিজ্ঞেস করলে মা খুব সন্তুষ্ট হবেন বলে আর মনে হয়নি। মা হয়তো সবটা বলতে পারছেন না আমার কাছে, কষ্ট পাবো বলে। মা খুব কষ্ট হয়, খুব কষ্ট করে আমাকে হারমোনিয়ামটা কিনে, যাই হোক, এটাতে আমার কোনো আক্ষেপ নেই। আমার অবস্থা যাই হোক, দুরবস্থা না। সবাই বাড়িতে এসে আপনি হারমোনিয়ামটা দেখলেন, ধরতে পারছি না, হতবাক হয়ে গেছি, আমি তো ভাবতে পারি না, তখন তো আপনি বাজাতে পারেন না, আমি যে জানি না। তারপরে মা বলে যে এবার তোমাকে গান শিখবে। আমি বললাম হ্যাঁ, আর কিছু না, আর কোনো ব্যক্তি নেই।
তারপর মা কিন্তু বসে থাকেননি। এই যে তখন তো তখন কেন এখনও সবসময় একজনকে রাখবো যে পড়ার টিচার বা গানের টিচার দেখে শুনে রাখতেন। বাড়ির মেয়েরা সবার সামনে আগে তাদের সামনে যেতে পারবে কিনা তাদের ফ্যামিলি জানতেন, অনেক কিছু দেখে বাড়িতে এন্ট্রি হতো। তেমনই একজন গানের টিচার স্নেহাংশু চৌধুরী, তিনি সব বিশেষ বিশেষ বাড়ি ছাড়া শেখাতেন না। তাকে মা আরেকজনও এলেন, কিন্তু মার খুব পছন্দ হয়নি। তারপর যাকে আনলেন তিনিও সে খুবই খানদানি স্নেহাংশু চৌধুরী। গান শিখতে আরম্ভ করলাম, খুব আগ্রহ করে শিখছি। কোনো দিন কোনো ফাঁকি চাকি দিয়েছি বলে আমার মনে হয় না, ভালোবেসেই শিখেছি। ওনার সঙ্গে শেখা কোনো গানের কথা মনে আছে, মানে ওনার কাছে শিখেছিলেন? খুব কম। খুব মনে পড়ে এরকম কোনো গান? ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, এই গানটা আমার খুব প্রিয় ছিল। বাহ। তারপর কি হলো? এই যে হারমোনিয়ামে আপনি গান শেখা শুরু করলেন স্নেহাংশু বাবুর কাছে, কিন্তু দুর্ভাগ্য উনি খুব অসুস্থ হয়ে প্যারালাইজড মতন হয়ে গেলেন। তখন তিনি আমাকে বললেন যে গান তো তোমাকে করতেই হবে। ওনার বোন খুব ভালো গান করতেন, যেখানে শিখতেন উনি বললেন তোমাকে বাড়িতে বলেন ওকে ওখানে ওনার সম্বন্ধে তোমাদের কিছু বলতে পারলে আমি খুশি হব। আমি যে ওনার কাছে গেলাম, আমার বাড়ি থেকে আমার দাদা, পরবর্তীকালে আমার বড়দা দেবপ্রসাদ সেনগুপ্ত, উনি নিয়ে যেতেন প্রথম অবস্থানে পরে। তা উনি হচ্ছেন কৃষ্ণজিৎ দেববর্মন। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছেন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ডাইরেক্ট ছাত্র। বাহ। একদম ডাইরেক্ট, একদম যাকে বলে। উনি কি শচীন কর্তার কাছেও গান শিখেছিলেন? না না, আচ্ছা। উনি আর্মিতে ছিলেন। আচ্ছা। আর্মিতে ছিলেন, পোলো খেলতে গিয়ে ঘোড়ার থেকে পড়ে লোয়ার পোর্শন প্যারালাইজ। বহুদিন শিখেছেন বিশ্বদেব, শিখতেন। তারপর তুমি স্বাভাবিকভাবে কলকাতা থাকার প্রশ্ন আসে। এখানে তো ওদের বিরাট সম্পত্তি, জমি জানা জমি, দেববর্মনদের যাহায় খামার কত, আর উনি বাড়ি একই ছেলে, ওনার মা ছিলেন, মাসি ছিলেন, তারাই দেখাশোনা করতো। ওইখানে আমাকে উনি কারো কাছ থেকে পয়সা নিতেন না, কারো কাছ থেকে না, এমনি শিখেতেন। টাকার কোনো লোভ ছিল না। অনেকের তো টাকা থাকলেও লোভ থাকে, কিন্তু আমার যা স্মৃতিতে হয় উনি এমন সময় কোনো সময় টাকা পয়সার কথা উল্লেখ করতেন না। ওই বাড়িটার নাম হচ্ছে পদ্মপুকুর, আশা করি তোমরা পদ্মপুকুর কৃষ্ণনগর বিখ্যাত, ওই বাড়ি ওনার পিছনে। আরো অনেক। মূলত কি গান শিখতেন? রাগ প্রধান, যেটা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। আর ওই ভীষ্মদেবের ঘরানা। কিন্তু দুঃখের বিষয়ে আমি দুর্ভাগ্য কেন আমি বলবো, আমি কেন ওই গান ছাড়তে বাধ্য হলাম। আমার জন্য ওনার আরেক ছাত্র ছিল আগরতলী, অমল কৃষ্ণ দেববর্মন, অসাধারণ কণ্ঠ, অসাধারণ। উনি ওনার গান ওকে দিয়ে করালেন এই চেম্বিতে। আচ্ছা। নাম হলো ছোট বর্মন, শচীন বর্মনের পরে উনি। দুর্ভাগ্য আমার যে দেববর্মন ওর ওস্তাদ, যে উনি সুধীরলাল চক্রবর্তীর কাছে ওকে সঁপে দিলেন যে আপনি দেখবেন আমার এই গান তো এই রেকর্ড করলেন। যে দুর্ভাগ্যবশত উনি লিভারের খুব একেবারে লিভার খারাপ, আর তাকে বাঁচানো গেল না, এই একটা গ্যাপ। তারপর তো ওনার ইচ্ছে ছিল, একেবারে খুব ওনার আগ্রহ ছিল আমাকে দিয়ে রেকর্ড করানো। উনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন, কিন্তু আমি কলকাতায় এসে কোথায় থাকবো? একটা তো থাকার, মেয়েদের তো যেখানে সেখানে থাকা সম্ভব না, এটা আমার বাড়ি থেকেও অ্যালাউ করবে না, আমিও অভ্যস্ত হই। আমি একটা গান রেকর্ড করার জন্য কি কি দরকার, তার একটা ভালো জায়গা, তবলে আসবেন, যদি কোনো আমার স্পেশাল কোনো কাউকে দরকার তাকে আনবেন, কিন্তু আমি কোথায় থাকবো? ওস্তাদ বলেছিলেন যে কোনো রকম অন্য কারো বাড়িতে একটা শেয়ার নিয়ে, এটা আমার বাড়ি থেকে অ্যালাউ করবে না।
এবং আমিও সেটা পারবো। ওইভাবে তো আমরা মানুষের নিয়ে অন্যভাবে অভ্যস্ত, কাজে সেটা 2 বছর 3 বছর 3-4 বছর মাথায় আমি এখন যে দাদার কাছে ছিলাম উনি ট্রান্সফার বাড়ি করলেন, জানতো আমার গানের, আমাকে বললো ইয়েকেও বল বাড়িতে চলে আসুক ফার দাঁড়িয়ে আমার যার কাছে কি শুনতে বলুন। উনি বলেন যাও, এখন তো অনেক যে, তাও আমি কোম্পানি ইয়েকে যেই কোম্পানিতে রেকর্ডিং করার জন্য লিখেছিলাম বলে দিয়েছি, বলেও দিলেন। কিন্তু আমি এখানে আসার পর আমার দাদা তো তার অফিস নিয়ে ব্যস্তই থাকবেন ন্যাচারালি, এখানে এসছেন। দাদা বললেন যে আমি তো কোথাও নিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের এমন কোনো রিলেটিভ ছিল না যে আমাকে নিয়ে যাবে, আমার তো ওখানে কাকে চেনে বাজনা দাঁড়িয়ে এনে দেবে, কেউ নেই। অনেক চেষ্টা, আমি তো একা চলাফেরা করতে পারি না, সম্ভব না। আমি কলকাতা শহর কী করে চিনবো, বাড়ি থেকে বেরোলে মতো কোন দিকে চলবো। আর তখন তো আপনি রবীন্দ্রনাথের গান শেখার জন্য ভর্তি হয়েছেন, সেটা না না, তারও আগে। তাতে আমি তো গান রেগুলার গেয়ে যেতাম, কিন্তু কোনো সুযোগ করতেই পারলাম না। যে আমার এক দিদি বললেন যে ওটার জন্য অপেক্ষা করছো, সিনিয়র ডান্স ড্রামা মিউজিক বিখ্যাত বিখ্যাত শিল্পীর যেমন অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ধ্রুপদের তানসেন পাণ্ডে, নজরুল অথরিটি চিত্ত রায়, কীর্তনে পঞ্চানবাবু পরেশবাবু, আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে শ্রীমতী মায়া সেন। বাহ, সব ক্রিমটা মানে ওই রবীন্দ্র সিনিয়র ডিপ্লোমা। আমি রবীন্দ্রসঙ্গীত শুনেছি তো মনটা একটু ভালো যাক। এবার রবীন্দ্রসঙ্গীত বাড়িতে লিখলাম বাবার কাছে, বাবা এবার রবীন্দ্রনাথকে পেয়েছি। বাবা খুব খুশি। পরীক্ষা দিলাম, ইন্টারভিউ হলো, ধরলেন মায়া সেনী, আরও সব প্রফেসররা ছিলেন। আমি বললাম আমি রবীন্দ্রনাথের গান জানি না। বলে তুমি যা জানো সাপা টিপে গাও। ওনার ভালো লেগেছে। আদার্স কি গিয়েছিলেন এটা একদম আমার মনে, একদম এটা আমার ডিফেক্ট, আমি মনে রাখতে পারছি না। ইদানিং সবকিছু এই বয়সেও বলতে পারেন। আচ্ছা, তারপরে আমার দাদাও গেছিলেন। দাদা বলেন যে বাবা এক একজন টানপুরা নিয়ে ঠিয়ে এসছে, তোর তো কিছুই নেই। আমার তারপর কে নেই, আর তারপর কিনলেও আমি টানপুর নিয়ে আসতাম না, তোর হওয়া মুশকিল আছে। কিন্তু দাদা গান শুনেছে, বুঝেছে, পেলেও পেয়েছে। আমি বলি না পেলে না, আমার অত নেই, আমার তো একটা রাগ প্রধান আছেই হাতে। এই আপনি পেয়ে গেলেন, ওই হেঁটে পেয়ে গেলাম। ভর্তি হয়ে কিন্তু আমি খুব খুশি। ক্লাসিক তো আমার ভাল লাগে, ধ্রুপদ অনুযায়ী শিখিনি, ক্লাসিক তো শিখেছি। রাগ প্রধান গানের কি অসাধারণ রাগ, এগুলি বললে আমি যাদেরকে আমার খুব কষ্ট, যে ওনার স্মৃতি আমরা রাখতে পারলাম না। অমল কৃষ্ণ পারত, ছেলে তো সে যেখানে সেখানে গিয়ে, আমি তো কোথাও চিনি না, আমার পক্ষে সম্ভব না। যাক, এবার রবীন্দ্রনাথের গানই শিখবো। বাবা খুব এই সিদ্ধান্তটা মানে আপনার জীবনে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল, যে আপনি ধ্রুপদ সঙ্গীত থেকে বেরিয়ে বা অন্য কোনো ঘরানার সঙ্গীত থেকে বেরিয়ে আপনি রবীন্দ্রনাথের গান শিখবেন। এই ভাবনাটা আপনার মধ্যে কিভাবে এসেছিল? আচ্ছা, প্রথম হচ্ছে কি, আমি প্রথম ক্লাসটা আমি বলি, মায়াদির ক্লাস, রবীন্দ্রনাথের গান শিখবো, রবীন্দ্রসঙ্গীত শিখবো, খুব একটা এক্সাইটেড। মনে আছে মানে তিনি ঢুকছেন ক্লাসে? হ্যাঁ, উনি দেখছেন খুব ডিগ্রিফাইড মহিলা, খুব, এবং এডুকেটেড মহিলা, শান্তিনিকেতনে পড়াশোনা, দেখে তো খুব আনন্দ। বসেছেন উনি ভীষণ ডিসিপ্লিন, প্রত্যেকে, সবাই এদিন নতুন ক্লাস, সবাই বসেছে, ছেলে কম, মেয়েদেরই বেশি। তারপর বলে সবাই খাতা পেন্সিল এনেছো, খাতা পেন? হ্যাঁ, সব প্রত্যেকেই। মায়েদের সম্বন্ধে ওরা যতটা ওকে বলে, আমি তো না, ওরা জানতো মায়েদের ভীষণ স্ট্রিক্ট প্রিন্সিপাল। সবাই খাতা পেয়েছে। উনি গান কোন পর্যায়ে, গীতে বিতান কতক্ষণ, এগুলি প্রথম যা জানা দরকার বলে দিলেন। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, কোথায় পূজা প্রেম, কোথায় বিচিত্র প্রকৃতি, কোথায় ডান্স ড্রামা, গীতিনাট্য, সব বলে যাই প্রথম তোমাদের এগুলি মনে রাখবে। গীতে বিতান 3টা পার্ট, সব ভাগগুলি আমি বলে দিচ্ছি। তবে আজকে আমি যেই গানটা শেখাবো সেটা এই পূজা পর্যায়ে, তাল, এই দাদরা, এইসব বলে। কোন গান ছিল? তোমরা বললেন প্রথমটা,
তোমরা যা বলো তাই বলে, এটা দাদারাও না, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। ও গান শুনতে আমার মজা, স্পিডের গান। তারপরে সমস্ত লিখে দিয়ে গান, প্রথম উনি ভাগই ছিল, স্থায়ী অস্থায়ী অন্তরা সঞ্চয়, ভাগ ভাগ, 2-3 লাইন কি 4 লাইন বড় জোর একদম শিখিয়ে দিতেন প্রত্যেককে। প্রথম দিনই সবটা ধরতে 1 লাইন করে। আমি দেখছি সব মেয়েরা পারছে, কেন জানো? ওরা তো গীতবিতান, দক্ষিণী, রবি রশ্মি, রবি তীর্থ, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওরা শিখে এসছে। তো শিখে এসছে। ওরা কেন এসছে? সিনিয়র ডিপ্লোমার তখন খুব নাম ছিল, খুব খানদানি প্রফেসররা, তো ওরা পারছে, আমি তো পারছি না। আমার খুব মানে খারাপ লাগছে। সব আমাকে মাইজি ধরলেন, আমার সব যেই রবীন্দ্রনাথের যে ধারা তার কাছাকাছি না, আমি রাগ প্রধানের কাজ দিয়ে দিয়ে ফেলছি, ধারে কাছে যাচ্ছে। উনি কিছু বলেন, উনি একটা দুর্বলতা বোধহয় আমার প্রতি ছিল। আমি এত দূর থেকে আগরতলা থেকে গানের জন্য এসেছি, উনি কিছু বলছেন না আমাকে, ঠিক আছে দেখিয়ে দিচ্ছেন এটা এভাবে করুন, কিন্তু আমার আর মন চলে গেছে, আমি অসম্ভব। তা উনি বেরিয়েছেন, তো ওনার কাছে গিয়ে বললাম যে মায়েদের একটা কথা, আমি পারবো না রবীন্দ্রনাথের গান শিখতে। ওনার খুব উনি কিছু বলতে পারছেন না, না 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 পারবে না, না পারবে, একটা কথা, চুপ করে আছে, দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে আমি বললাম মায়েদের একটা কথা বলো। আমি সপ্তাহে 2 দিন আপনার কাছে শিখতে যাই একা। বলে তুমি যাদবপুর থেকে তুমি চিতপুর আসবে কী করে? আমি পারবো, অনেকটা দূর তো। হ্যাঁ আমি পারবো কী করে? আমি তো ক্লাসে আসি, আমি বসে থাকবো, যে লেসনটা ক্লাসে পেয়েছে এটা দেখবো, আমার এই লাইনেরই পড়াশোনা করবো, বই টই নিয়ে এসে পড়বো, তারপর আপনি ক্লাসে যান। পারবে? পারবো, না পারলে তো ছেড়ে দেবো। দারুণ। এই কিন্তু আরম্ভ করলাম আমার রবীন্দ্রনাথের গান। এই যে জেদটা, মানে আজকের দিনে দাঁড়িয়ে কোনো একজন নবীন শিল্পী যদি আপনার এই কথাগুলো শোনেন, এই যে আমি বলবো যে মানে আপনার ওই বিষয়টার প্রতি অসম্ভব রকমের ধ্যান, কিংবা ওইটাকেই অবলম্বন করে এগিয়ে চলার যে একটা অসম্ভব জেদ, এটা আপনাকে ওই সময় কিভাবে আপনি অর্জন করেছেন? আচ্ছা, কীভাবে অর্জন? ওই রবীন্দ্রসঙ্গীত নিয়েই যে আমি আগে চলবো সেটা ভাবিনি। কেন ভাবিনি? আমার তো কোনো রবীন্দ্রনাথের গানের সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই, কাজেই ওটাকেই যে ধরে রাখবো সেটা ভাবিনি। আদার সাইডগুলো আমার তো প্রিয় সাবজেক্ট নজরুল, ওই বাংলা গান, ওখানে আমার নজর আছে কিছুটা, যে বাবার একটা এটা কাজ করতো, বাবা ভালোবাসেন। আর রবীন্দ্রনাথের গানকে ভালোবাসতে শিখিনি কেন? আমি তো শুনিনি তখন, তো মোবাইল বা কিছু শুনিনি। তো আমি বলছি ওই জেদটা আপনি কিভাবে পেলেন যে আমি চিতপুর যাব, যাদবপুর থেকে আমি ক্লাস করব? এইটা আমি নিজেও ভাবি কী করে আমি রাজি হলাম। আমার একটা জেদ ছিল যে আমি এটা যেভাবে পারি, আমি উনি যখন শেখাবেন আমি এটা শিখবই যেভাবে পারি। আমি দরকার বোধে হয়তো এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে, যাতে পরবর্তীকালে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, মানে মায়াদেবীর এখানে প্রায় চিতপুর আমি 2-3 বছর আগে একটা দিনও আমি ফাঁকা রাখছি, মানে অনুপস্থিত আমরা। এটা আমাকে মায়াদেবী বলছেন, আমার খুব, তুমি খেয়েছো তো, খেয়েছে কিছু খেয়েছো তুমি আমাকে? আমি মায়াদি না, আমি সব প্রস্তুত করে, আমি তো একাই, আমার দাদা অফিসে চলে যান, আমি রান্না করে দাদারটা আমারটা আমি যেগুলি খাবো আমি সব তৈরি করে আনি। তখন বলছে যে তুমি সবই একা করে আসো। আমি কী করবো? আমার তো ঘরে আর কেউ কাজের লোক এসে সব করলে আমার কোনো অসুবিধা নেই, তবে জীবনে আমি কোনো দিন 1 গ্লাস জল ভরিয়ে খেতে হয় না। আমার দাদা, আমার বৌদি, দিদিরা সবাই আমাকে ভীষণ, আমি ছোটো বলে একটা, আর গান বাজনা করি বলে আমার এইটা সৌভাগ্য, আমার বাড়ি সবাই আমার গানের জন্য একটা আনন্দ পেত।
এই যে আপনি রবীন্দ্রনাথের গান করছেন, মায়াদেবীর এখানে গান শিখছেন, তারপর আস্তে আস্তে করে আপনি এই গানের মধ্যে মিশে যাচ্ছেন। এখন এই বয়সে এসে রবীন্দ্রনাথকে আপনি যখন খুঁজে বেড়ান আপনার মতো করে, তখন প্রধানত যে গানগুলো আপনার মধ্যে খেলা করে, সেরকম একটা গান একটু শোনান না আমাদের। তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে জানি, তুমি যে আমারে চাও আমি সে জানি। বাহ, আপনার কাছে মানে আমরা আপনার সন্তান সম যারা, আমরা যদি আপনার কাছে এটা জানতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটো শব্দ আপনি কিভাবে মূল্যায়ন করেন, আপনি এই মানুষটিকে কিভাবে ব্যাখ্যা করেন, বা আপনার কাছে তার মানে কি? আচ্ছা, এই মানুষটার মূল্যায়ন বা ব্যাখ্যা করা আমার মতো সাধারণ শিল্পী খুব মুশকিল। আমি তাকে দেখেছি, তার গান অবাক হয়েছি। এই যে আমার দেখেছি আনন্দ হচ্ছে, একটা গান গেছি, কী করে হয় এই গানটাকে আনন্দ পাচ্ছি কী করে, ভাবতে পারি না। এত ভাবার মতন অবস্থা হয়নি, ভাবতাম খালি, কিন্তু বুঝতে পারতাম না কী করে এই জিনিস গেয়ে আমার আনন্দ লাগছে। প্রথম কথা বলি, রবীন্দ্রনাথের গানের অর্থ বোঝা কিন্তু আমি মনে করি খুব কঠিন। এই যে যেই গানটাই মনে হলো আমার আনন্দে, কেন আনন্দ লাগছে ওইটা খুঁজতে, কী কথাতে আমার আনন্দ হচ্ছে কেন। একটা কথা সুরটা আমাকে ভীষণ টানতো। সুর সম্বন্ধে আমি খুব দুর্বল, খুব আনন্দের সুর আপনি একটা কি হয়। সুরে দুর্বল না কথায় দুর্বল? মানে খুব রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ, গানের না কথা তো এটা কথা তো অনস্বীকার্য, কথা তো সব বল বাবা, রবীন্দ্রনাথের কথা, কিন্তু সঙ্গে সঙ্গে আমার সুরে আমার চোখের জল আসে, সঙ্গে সঙ্গে ওই কথা। আপনি গান করতে করতে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান করতে করতে কেঁদেছেন বা মঞ্চে কেঁদে ফেলেছেন? মঞ্চে না, বাড়িতে কেঁদেছেন। এরকম কোন গানটা, একটা গান যেটা আপনার চোখে জল এনেছে? একটু ভুলে যাচ্ছি গো। করুন না, অসুবিধা নেই, মনে করে বলুন, বা ওই ঘটনাটা আচ্ছা, কি ঘটনা? যেমন করতাম যে আমার যা আছে এই গানগুলি করতে করতে মনে হতো কী করে গানটাই ভয় লিখেছে, সুরও তাই। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার যা তোমারও চোখে যদি গাইতে পারো সকলও দিতে পারিনি না। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা, এইটা আমার চোখে যাবে। আমার যা আছে আমি সকলও দিতে পারিনি। এই যে কী করে এইভাবে উনি কি, এটা তো আমি ব্যাখ্যা করার মতন ক্ষমতা নেই, কিন্তু আমি এই যে আমার সকলও দিতে পারিনি না, আমার লাজও ভয়, আমার সুখ দুঃখ ভাবনা, এই কথার অর্থ কিন্তু সুরে আমাকে ধাক্কা দেয়। যেমন আমি গান শেখাবো যাদের, গানটা প্রথম দেখি, কারণ মেয়েদের তো আমি শুধু গানটা লিখিয়ে দেবো না, গানটার মধ্যে কী কথা, কী বলতে চাইছে, ওই গানটা সব মিলে কী ভাব, কথার কী অর্থ, এটা আমার ছাত্রছাত্রীদের একটু বলতে হবে, না তো ওরা সবাই বোঝে না তা নয়। আমার কাছে অনেক বোদ্ধা ছাত্রছাত্রী আসতো, যেন বলি আমি তাদের তো সব শেখাতে, আমি মাঝে মাঝে আমার ধাক্কা লাগতো যে আমি ওদের যে বললাম কথাটার আমি অর্থ ঠিক বুঝলাম কি না। আমার মনে হতো রবীন্দ্রনাথের কথা ঠিক করে বোঝা খুব কষ্ট। আমি কি করতাম, প্যাথোস যে সুরে, করুণ কান্না পায় দুঃখের,
সেইভাবে ওই কথাগুলি যুক্ত করতাম, এই কথার সঙ্গে এটা কেন, নিশ্চয়ই অর্থ হবে। এবং এটা যে সঠিক তা না, সব সময় না, হতো অনেক সময়। আমি মেয়েদের জিজ্ঞেস করতাম, মেয়েরা একটু লজ্জা পেত। আমি বললাম দেখো, সবার কাছে শেখা যায়। আমি একদম এই যে রবীন্দ্রনাথের গান নিয়ে আপনি কথা বলছেন, তার গানে বাদ্যযন্ত্রের ব্যবহারকে আপনি কিভাবে দেখেন? না, আমি বলি এটা বিশ্বব্যাপী অতিরিক্ত বাড়ে। আমি বলি না বহু যন্ত্র নিয়ে রবি ঠাকুরের গান। রবি ঠাকুর কিন্তু নিজে কখনো বলে কোন যন্ত্র নিতে পারবে না, কোনো দিনই না। এটা আমার কিছু পড়া, কিছু ওই লাইনের লোকদের শোনে, এটা কিছুটা গোড়ামি। তবে বিভিন্ন বাদ্যযন্ত্র সেই গানের বিষয়টা নষ্ট করে, এইটাও আমি বুঝি না। রবি ঠাকুর বলেছেন আমার গানের রোলার না চলে, কিন্তু উনি বলেননি যে এই যন্ত্রটাও বাদে, উনি কোনো মেনশন করেনি আমার গান এইটা বলে। এইটাকে এখানকার বিশ্বভারতীর বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি। এবং সব জিনিসের বাড়াবাড়ি আমি বলি না, কিন্তু এই বাড়াবাড়ি যে আজকে উঠেছে তারও ক্ষতি হয়েছে। এখন তোমরা নিশ্চয়ই শোনো, দূরদর্শনে একবার আমি দেখি কি ফুলে ফুলে ঢলে ঢলে তার বিকৃতি স্বরে বিশিষ্ট শিল্পী গাইছে। তখন কষ্ট হয় আপনার? খুব কষ্ট হয়। আমি বললাম যে এত ভালো গায়, এই গানটাতে এমনি গেলেই ভালো লাগে, ভালো, তাহলেই তোমরা এই গানটার এরকম কুৎসিত রূপ করলে কেন? টিভি অনেকে বলছে এটা চায় লোকে, মিথ্যা কথা লোকে চায়, কখনো হতে পারে না। এত নিচু মন, এত নিচু রুচি যাদের, তাদের এত পাত্তা দেওয়া কিসের? বাহ, এই যে বিশ্বভারতীর এটা উঠিয়ে দিয়েছে, কড়াকড়ি করতে ওরা অসম্ভব, পিছনে লাগে, যেমন জর্দার পিছনে লেগেছিল। এটা আমি বলতে চাই না, বললাম বাধ্য হয়ে, কিন্তু হলো না তো কিছু। সেই তো তোমরা এসে তাকে রিকোয়েস্ট করলেন এই গানটার না আপনি ঠিক করছেন। এই পলিটিক্স। আপনি নামটা যেহেতু নিলেন জর্জ বিশ্বাসের, মানে দেবব্রত বিশ্বাসের, মায়াদেবী, মানে আপনি যার কাছে গান শেখা শুরু করলেন কলকাতায় গিয়ে, মানে 58-59 সালে, তখন তিনিই তো প্রথম আপনাকে একদম একদম, উনি না হলে আমি এত বড় শিল্পীর দেখা সাক্ষাৎ কি এত বড় শিল্পী। প্রথম দিনের কথাটা বলুন, এবং আপনি একটা গানও তাকে শুনিয়েছিলেন প্রথম দিন। তিনি একদিন একদিন সশস্ত্রেন ব্যাচ বাই ব্যাচ আসছে, আমি এক ব্যাচের মধ্যে। তো আমাকে হঠাৎ ক্লাস শেষে করল, বিভা দাঁড়াও, একটু বাড়িতে যাবো বলে। কারণ আমার তো গণ্ডি বাড়ি থেকে মায়াদির বাড়ি, আর কোন রাস্তাঘাট তো আমি একা যাতায়াত করি না, করার অভ্যাসও ছিল না। চলো জর্দার বাড়ির কাছে, আমি হিন্দুস্তান পার্কে চলে এসেছি, জর্দার কাছে যাই। তখন জর্দার কথাটা আমার কাছে এত সরগর না, কারণ আমি তো দেবপ্রীত বিশ্বাস শুনেছি। আমি আগরতলায় হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখোপাধ্যায় আর আলাউদ্দিন খাঁ, এ তো রাজ দরবারের মহারাজের এই দেখেছি। আর যার যার কাছে অতটা আমার মনে ধাক্কা মারেনি, ধাক্কা মারার সুযোগ আসেনি। চলো, আমি ভাবছি, আমার সত্যি কথা বলছি, আজও মনে হয় আমি যে মায়েদের সঙ্গে আমার তো কোনো উত্তাপই নেই যে এত বড় শিল্পীর কাছে যাচ্ছি, আর কোনো নেই এরকম। আমি ভাবছি তার বিশাল প্যালেস, উমা রাজবিহারী একটা গলির মধ্যে ঢুকো, জর্দার ঘর, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর, ইজি চেয়ারে বসে আছেন, আর ছড়ন ছিটানো, এটা বলছি। উমা মায়াদিকে অসম্ভব ভালোবাসতেন তার হাজব্যান্ডকে। মায়াদির যে পাণ্ডিত্য, এটা কোনো তুলনা নেই। এত জ্ঞান ছিল রবীন্দ্রনাথের বিষয়ে, তুমি যে বিষয় জিজ্ঞেস করবে বেশিরভাগই উনি বলে দিতে পারবেন। কালচারটাই আলাদা ছিল রবীন্দ্রনাথ। মায়াদি যে আবার কারে লয়ে এলেন, মায়াদি বলে গুমে আমার ছাত্রী, ওর নাম বিভা সেনগুপ্ত। আউকাইন না আমার, আমি বললাম নিয়মাই কি, উনি বাঙাল কোথায়, উনি কি জানেন আমি বাঙাল? না, জানার তো কথা নাই, তো প্রথমে বসলাম। মায়াদি বলে জানেন তো, ওই এবার এম এ যেই বলেছে, বাবা কোন পণ্ডিত লোকেরা লয়েছেন আমার কাছে। আমার কিন্তু একটু ভালো লাগছে না, এরমভাবে কেন বলছেন? বলে যে জর্দা ও কিন্তু এখানকার মেয়ে না,
ত্রিপুরার মেয়ে। ত্রিপুরা আগরতলা, ওইটা তো আমার দেশ। কি বলেন আমাকে বলে, আমি তো কোনোদিন শুনিনিও না, আমি তো ময়মনসিংহের। যাই হোক, তারপর কি করবো, একটা গান, ওই গানটা আর কি, একটা গান করেন। গেয়ে ফেলুন না, একটু গেয়ে ফেলুন আমাদের ওই তো তুমি, আমি গাইলাম, যেমন নোটিশার মায় দিয়েছে, তুমি যে আমারে হাত, তারপর বলে কি, গান আপনি ভালো গাইছেন, কিন্তু এই যে হাত পা সরাসরি আমি পছন্দ করি না। কেন গাইব? গান এলো আপন মনের আবেগে শান্তি প্রশান্তি, আপনি গল দিয়ে দিয়ে নিজের আপন মনে ভেতর থেকে গাইবেন গান, আপনার থেকে ভাল লাগবে। চাল ফাঁকের কী দরকার, হাতা পাতা শুরু এগুলি না। মায়াদি বলেন, জর্দা ঠিক বলেননি। কেন? বলে আপনি যে হাত পা ছোড়াছড়ি বলেন ওকে, এটা ঠিক বলেননি। কেন? কেন? আমি ট্রেনার, আমি আমার ছাত্রছাত্রীদের একটা গান শিখে ছেড়ে দেবো, গানটা লেখাবো, এটা কোন সুরে, এটা কোন পর্যায়ে, এটা কোন। একটা সাক্ষাৎকারে শুনছিলাম, তখন আপনি বলছেন যে আপনি মানে এই বিষয়টা যখন ঘটছে তখন দেবব্রত বাবু বলছেন যে এগুলো তোমরা ইউনিভার্সিটিতে করবে। এইটা এক্ষুনি আমি বলবো না, আমি কি করে তাল ফাঁক, এটা কত মাত্রা, এটা 4 মাত্রা না 6 মাত্রা না 10 মাত্রা না 12, ওটা কী করে তবল দিকে বলবে প্র্যাকটিস করে, এইটা এইখানে তাল পুজ কী করে বলবে? কয় আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে এগুলি শিখান, আমি না। আমার করে আপনি যাইবেন এখানে, ওনার কাছে যাওয়ার কথা তো মায়েরই বলেনি, আপনি যে আইবেন এখানে, আমি কিন্তু আপনি গান গাইতে দেখাবো, মায়েদের কাছে শিখাইবেন কি করে গান গাইতে হয়, কিভাবে আপনি গান গাইলে লোককে ধাক্কা মারতে পারেন। আপনি তো 10-11 বছর দেবব্রত বিশ্বাসের কাছে 11 বছর গান শিখেছেন তার কাছে, এরকম একজন শিখিনি গান কি করে গাইতে হয়, তার এক্সপ্রেশন কিভাবে আমি কথাটা বলবো, কিভাবে অর্থটা প্রকাশ করবে, আমি গাইলেই তুমি বুঝতে পারবে। একদম। এই যে মানুষটিকে আপনি 11 বছর কাছ থেকে দেখেছেন, যে মানুষটিকে নিয়ে মানে সারা বাংলা তার মতো করে গৌরবান্বিত, তিনি কেমন ছিলেন মানে মানুষ হিসেবে? বা যতটা মানুষ হিসাবে ওনাকে বোঝা খুব কষ্ট, ভেরি ডিফিকাল্ট, বোঝা যায় না। আমি প্রথম বুঝতে পারতাম না, আমি কী ধরনের, আমি শেষে বুঝি উনি খুব কনজারভেটিভ মন, উদার মন। লোকে যে সাহায্য করছে কাউকে কেউ জানতে পারে না, খালি আমি নেহাত প্রতিদিন জানতো মায়াদি আর 2-1 ঘনিষ্ঠ। এই যে 2জন লোক থাকতেন, তাদের পরিবারের প্রত্যেকের খবরাখবর উনি রাখতেন, কে অসুস্থ, কার দরকার। ওরা বলার আগে বলতেন, যাও তুমি বাড়িতে টাকা নিয়ে দিয়ে এসো। আর খাওয়ার ব্যাপারে উনি তো খেতে পারতেন না, তো খালি ইনহেলার নিতেন, সামান্যই খেতেন। খাওয়ার ব্যাপারে ওদের বলতেন, তোরা বেশি ভাত কার্বোহাইড্রেট, ভাত বেশি করে খাবি, মাছ প্রত্যেকে তোরা 2 টুকরা রুটি, আমার জন্য 1 টুকরা, ও 1 টুকরা বেশি। এত, কিন্তু বোঝা যেত না উনি যে ওদের এত, ওরাও ঠিক বুঝতে পারতো না। খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল, কোনোরকম মানে অন্যায্য কিছু অপছন্দের কাজ ওরা করলে বলে দিতেন যে ভবিষ্যতে আর করো না, তাহলে কিন্তু আমি রাখবো না, সব করতেন। আর একটা কথা বলি এর মধ্যে, যে উনি কত উদার মনের, কীভাবে লোকে সাহায্য করতে চাইতেন। সমীরণ রায়, ত্রিপুরা দর্পণ ছন্দ নিয়ে, সমীরণের রায় আমি জানি, সমীরণ রায় জানি উনি ওই যাদের ওর ক্ষমতায় যাদের পারে সাহায্য করার মনোবৃত্তি আছে, এমন একটা প্রোগ্রাম। বিশিষ্ট এক ভদ্রমহিলার নাম বলতে বারণ, উনি অসুস্থ, কিন্তু চিকিৎসার সেরকমভাবে করতে পারছেন না। আমার নাম বলাটা বারণ বলে আমি বলছি না, আমি কাউকে বলিও না, ইভেন জর্দাকে বলিনি, জর্দা জানতেও চাননি। তুমি বলে একটা প্রোগ্রাম করব, যাদের দিয়ে টিকিট বিক্রি হয়, আমরা তো বেশি দিতেও পারবো না। আমি ঠিক আছে। তখন মায়াদি, স্বপন গুপ্ত, সুশীল মল্লিক এরা যাবেন, ঠিক হলো। হয়ে হল টল ঠিক, মায়াদি আর ওরা সপ্তাহে 2 দিন 3 দিন
মিট করতেন মায়াদি জর্দা ত্রিদিবরা। জর্দা মায়াদির বাড়িতে এসে করে গল্প করে মায়াদি বলল, জর্দা আমরা তো বিভার দেশে যাচ্ছি, একটা কি ওই বল কারো একটা হয়তো সাহায্য টাহায্য হয়তো বলে। কী করলেন সাহায্য? আমার রয়েছে এখন, ভাবতে পারো। তিনি এসেছিলেন? শোনো, আমারও রয়েছে এখন, বিবাদীরা এখনই করে দেন বিবাদীরে। কই বিবাদ তো অজ্ঞান হয়ে যে যেতে চাইছে, কয় না অজ্ঞান নয়, জানাক আমার টিকিট কেটে দিব, আপনাগুলোকে যাবো আর থাকতে দিব, খাইতে দিব। আর একটা ইম্পর্টেন্ট, আর যদি ওরা কয় দুটো গান গাই দেবো, আমারই কিছু। আহা, আমি মাঝে বিভাগ কী করবে, আমি বলি না আমি তুমি শিখিয়ে জানাও। আমি সমীরণকে সমীরণ ভাবছে টাকা পয়সা, সমীরণ পিছিয়ে আমরা ওনার অবশ্যই আমরা দিতে পারবো। আমি আরে না, টাকা চাই না তো, উনি যেতে চান, শুধু তোমরা নেবে, থাকবে, খেতে দেবে, আর তোমরা যদি বলো গানও গাইবে, ওনাকে কিচ্ছু দিতে হবে না। বলে তাও পিসি পারবো না, কারণ ওনার মতো লোক আনতে গেলে আমার যে অ্যারেঞ্জমেন্ট দরকার আমি সেটা করিনি। এখানকার লোক আমাকে ধরবে, আপনি এত বড় একটা শিল্পী আনছেন, কোনো বন্দোবস্ত আমি তখন বললাম, জর্দাকে যদি না নেওয়া ওরা কিন্তু কেউ আসবেন না। অত উঁচু মাপের একটা শিল্পী তোমার ওখানে যেতে চেয়েছে, তুমি নেবে না? পিসি আপনি বুঝতে পারছেন না তো, আমি কী করে এই বন্ধ, আমি যা আছে তাই করো, নয়তো আমি কিন্তু টিকিট কাটবো, নয়তো ওনারা যাবে, কোনটা চাও? বলে না ঠিক আছে। খুব খুশি, কি এত খুশি কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আর উনি আমাকে একটা বলছে আমি আপনাদের বাড়িতে থাকবো। আমি চাই না, আপনি যেভাবে থাকেন, ছোট্ট কুড়ে ঘর হলে আমরা অ্যাটাচ হব। আমি তো আমার বাড়ি তো সে সাধারণ ঘর দুয়ার অ্যাটাচ কিছু, এখানে আপনি থাকবেন। কিন্তু ওনার বড় করতে হয়নি, উনি ভাবছেন আমি ওদের অ্যাভয়েড করছি। তারপর বলে যে আমি একবার হলেও আপনার বাড়িতে যাবো। নিশ্চয়ই যাবেন। কোথায় এসে থাকলেন? ও থাকলে ওই আমাদের পাশে আমার এক কাকার বাড়িতে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ঠিক, কিন্তু ওর মন ঠিকছে না, ওরা উনি আমার বাড়িতে। যাই হোক, তারপরে বলে যে আপনার বাড়িতে কালকে সকালেই, কালকে বিকালেই কিন্তু যাবো ওই প্রোগ্রামের পরে। এটা কোন সাল মনে আছে আপনার? বা 72, মা মারা গেলেন 68 এরকম হবে। এরকম একটা হয়তো আমি গণ্য করতে, আমার মা তখন জীবিত ছিলেন। তারপর উনি এলেন আপনাদের? উনি যখন আসেন আমাদের গাড়ি করে বাড়ির রাস্তা দিয়ে, লোকজন দাঁড়িয়ে আছে, অহংকার ছিল কিন্তু। বললেন ওরা কেন দাঁড়ায় রয়েছে? আমি খুব জর্দা আপনি যে আসছেন সবাই দেখছে, তাই বুঝি? ও বাবা, আমি বললাম যে আমি মনে মায়ের দিকে বলি খুব অহংকার। বলে হ্যাঁ ঢুকেছেন, আমার ভুল হলো, আমি জানতাম, সেই কারণটাই বলুন। উনি কোনো অসুস্থ মানুষ, কারো মৃত্যু সংবাদ, অসুস্থ উনি কোনটা অ্যাটেন্ড করতে পারতেন না, মানে অসুস্থ হয়ে পড়তেন, সেটা কারণ বলবো। ঢুকিয়েছি মার ঘরে, মাকে দেখে মাকে তুলে মা হাত জোর করে বলেছে আমার বাড়ি আজকে তীর্থক্ষেত্রে হলো। তীর্থক্ষেত্রে হলো কুইটা। মায়েদিকে বললেন যে মায়েদি চলেন, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। মায়ের মধ্যে সে কি এক কাপ চা না, বিবাদে আমারে জানে, আমি জানতাম ঠিকই, আমার ভুল হয়েছে ওই ঘরে ঢোকা। আর কোথায় ঢুকবো, আমাদের তো রাস্তা সাধারণ মধ্যবিত্ত। আপনি তো দ্বিতীয় দিন দেবব্রত বিশ্বাসকে গান শোনাতে গিয়েছিলেন এবং সেদিন আপনার গান শুনে তিনি, আচ্ছা এইটা শুনি, ওই যে আমি তো ভয় যাই না, মায়েদি বলে কী করলে তুমি? গেছি, পরের দিন গেছি, ভয় বাবা কম, কেউ তো মায়েদিও নাই, কী প্রশ্ন করবে। আরে বাবা দেখ দরজার কাছে আও খান, খুশি তো। তারপর কী হবে বলা, বাড়ি খবর নিতেন, এখানে কে থাকে, কোথায় কি করে, সব জিজ্ঞেস করেছে। যে মায়ের কাছে কী গান শিখলেন, খোঁজ নিল কোন গান, তারপর এটা ধরবেন উনি। বলে যে তাহলে একটা গান করেন। সর্বনাশ করেছে, আমি কী গান করি,
আমি তখন মনে হয় এটা মানে দ্বিতীয় দিন ওনার দ্বিতীয় সঙ্গে দিন। আপনার মুখোমুখি হওয়া। আমার আমি বলি যে জর্দা একটা কথা বলি, কী কথা? আমি বলি যে আমার তো রেডিও প্রোগ্রাম আছে, একটা গান আমি ভালো করে করতে পারিনি, প্র্যাকটিস করতে। কী গান? আইলো মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। ওরে বাবা, এই তো বিশাল গান, একটা বড় গান। আমি হ্যাঁ, হারমোনিয়ামটা নিয়েছে, ধরে বলে যে আপনার রেকর্ডিং কবে? আমি বলি আরে আর শেখাবে না। তখন অনেক দিন সময় দিত আমাদের রেকর্ড করার আগে, প্রায় 20-25 দিন, কোনো কোনো 1 মাসও। তো আমি সত্যি কথাই বললাম যে না জর্দাইটা তো প্রায় 20-25 দিন বাকি আছে। ও তবেই শেখাবো। আর যদি আপনি আজকে শিক্ষা কালকে গান করতে যান, আমি এই গান শেখাই না, ওরম গান আমি শেখাই না। বাহ, ঠিক আছে, করেন আপনি গান। আমি যেমন করছি, সাধারণ নোটেশন যেমন মায়ে দেখেছে, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। হাতে এইভাবে পুরো গানটা গেছে। কয় যে জাগো জাগো করলেন, তাতে কিন্তু প্রিয়তম জাগবে না। কয় আমি গানটা গাইতেছি, একটু শুনেন, তারপর আপনি করেন। উনি গাইলেন, তফাৎ কত। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। এই জাগো জাগো তাকে করিনি। আমার বলে কেমন লাগলো? আমি এত বিভোর চুল, বুঝতে পেরেছেন? আপনিও পারবেন, আমার সঙ্গে সঙ্গে করেন, প্র্যাকটিস করবেন। যখন ভাববেন যে না জাগো জাগোটা হচ্ছে, আর গাইবেন না, আমার কাছে আবার হয়ে গেল। ওই সঞ্চারিতে গাইলেন যে মিলাবো নয়ন তব নয়নের সাথে, আমি তো কিছু মিলাবো নয়নকে করে গেছি। কয় এটা তো অমুকবাবু লেকচার না, এটা গান। কিন্তু প্রেম নিবেদন করবেন, কিভাবে প্রেম নিবেদন করতে হয়। অবশ্য আমার তো মনে হয় আপনি কোনো দিন প্রেম নিবেদন করেন নাই। আমি টপটি বাজি একটা লোক আমাকে কি করে প্রেম নিবেদন করবেন? আমার চোখের দিকে তাকান। আচ্ছা বলো, সেকেন্ড দিন আমি ওনার চোখের দিকে, আমার পক্ষে ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমি ভাবলাম আজকে যদি ওনার কথা না শুনি, আমাকে মায়ের দুঃখ বলবেন যে আপনার ছাত্রীটা আমার কথা শুনলো না। আমি সুযোগটা দিইনি, আমি তাকিয়েছি। কিন্তু তাকানোর, তোমাকে বলছি, আমার চোখ দিয়ে জল বের, ওনার যে এক্সপ্রেশন, চাহনি, কি তাকিয়ে আছি, উনি বুঝেছেন। এবার আমার গানটা শোনেন। মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। এই জিনিসগুলো হচ্ছে ভেরি ডিফিকাল্ট। এইভাবে গান গাইলে পাবলিক তো নেবেই। আপন মনে গেয়ে যাচ্ছেন, এফোর্টলেস, কোনো রকম ইয়ে নেই। এটা যে আপনার ধাতে। আর একটা করতেন, গানকে ভালোবাসবেন। দেখো তুমিও জানো এটা, গানকে ভালোবাসি। কিন্তু বললেন উনি এমনভাবে, আমি নতুনভাবে ভাবলাম গানকে ভালোবাসি। কি সুন্দর, কি সুন্দর। আমি মেয়েদের বলি, আপনি এখন কি বলতে চান এই প্রজন্মের ছেলে মেয়েরা, বা আপনি যাদেরকে শিখিয়েছেন মঞ্চে গান করেন, আমাদের রাজ্যের কথাই যদি আমরা বলি, তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের গান নিয়ে আপনার মূল উপদেশ কি থাকবে, কি করতে হবে? এখনও বলি, সিরিয়াস না ছেলেমেয়েরা, তাদের ইচ্ছে আছে গান করলাম, কালকে স্টেজে গান করি। এতে আমি ওদের দোষ থেকেই কর্তৃপক্ষকে দোষ দিই। সদনে যে প্রতি বছরই প্রোগ্রাম পাচ্ছি, এই গান গাইছি দেখি,
কিন্তু আমার ডেট আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে কীরকম ছিল, খুব বিভাদি আর কিছু বলতে পারছি না। এমন এমন শিল্পী নামাচ্ছেন কর্তৃপক্ষ, এগুলি তো আমি বললে হয়তো এগুলি লোকে ভাববে কি, এগুলি কী করে আসে, এরা গান গাইতে জানে না। আর যতবার আলো যেতে চাই একজন গাইল, যতবার আলো জ্বালাতে চাই আরে না, গেয়ে যাচ্ছে মনে হচ্ছে কবিতা। তোরা যে একটা লোকের গান গাইছিস, তার কথাটা ভাব, তার চেহারাটা ভাব, গেয়ে যাচ্ছে। এই যে রেস্ট্রিকশনগুলি কর্তৃপক্ষের নেই, বেশিরভাগ ছেলে মানে মেয়ে আপনি বলছেন শিল্পী নির্বাচনে যারা সংস্থা বা গোষ্ঠী অনুষ্ঠান করে তাদেরও গলতি তাদের আরো আছে, সচেতন হতে হবে। অনেক সচেতন। একটা কবি পক্ষ, একটা তার জন্মদিন 22শে শ্রাবণ, আমি রবীন্দ্রনাথ গেলে অন্যও বলি, নজরুল টজরুল সব, তার প্রতি শ্রদ্ধা জানাতেই তো আমরা যাই গান গাইতে। তার জন্মদিন তো বটেই, তার 22শে জনের মৃত্যুদিন তো বটেই, কিন্তু একটু আগু পিছু ভাববো না কোন গানটা গাইলে আমার উপজা, আমি যতটুক পারবো সেটুক প্রাণ দিয়ে গাইতে পারবো, গাইলে আমার যে চেষ্টাটা প্রকাশ পাবে। আপনি কি খাতা দেখে গান গাওয়ার পক্ষে? না, কিন্তু আমি পারি না, আমাকে একটা আমার যেমন এখানে কালকেও আমি কালকে তো আপনি খাতা না একটা দেখেই গাইলেন, একের পর এক গান গেয়ে গেয়ে গেলেন। যাচ্ছি, কিন্তু সবসময় কিন্তু আতঙ্ক থাকে। কিন্তু কালকে আমার আতঙ্ক হয়নি, কালকে আতঙ্ক ছিল, আমি কয়েকদিন তো না, শরীরটা এটা একটু আমাদের বোঝান না, এই যে আপনি এই বয়সে এসে অনর্গল একের পর এক গান গাইতে পারেন, গানের কথাগুলো বলতে পারেন, এটা কোন দর্শন, মানে কোন জায়গা থেকে দর্শন এটা এটা সম্ভব? কিছু না, এইটা কিছুটা হয়েছে। আমি তো এখন কম বা চোখটাকে কম ডান চোখে দেখি না, আমার তো মুখস্থ রাখতেই হবে। এক একটা শব্দ অনেক সময় আর কি তখন সচেতন হয়ে যাই, আবার প্র্যাকটিস করি, আবার প্র্যাকটিস করি। কি সুন্দর, কি সুন্দর। যেমন গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। এই গানটা আমার গাইবার ইচ্ছে সাংঘাতিক, কিন্তু সঞ্চারিতে আনন্দ আদ কিসের ছলে কাঁদিতে যায় নয়ন জলে, এই যে বিরহ আজ মতন মনে রাখতে পারছি না। এটার জন্য খালি আমি অনেক সময় একটা অদ্ভুত বলতে লজ্জা লাগে, আমি শুয়ে যখন অনেকক্ষণ তো ঘুম আসে না, ওই গানগুলি প্র্যাকটিস করি। আর একটা কথা, এখনো আপনি প্র্যাকটিস করেন? প্র্যাকটিস ছাড়তে হবে না, আমি গান ইটসেলফের রেয়াজ জর্দার কথা, যে উনি বলতেন সবার সম্ভব হয় না রেয়াজ করা, মেয়েরা কাজে ঘর সংসারে, ছেলেদেরও নানান দায়িত্ব করে। একটা কথা বলি, গান হিসেবে আজ কেন বলছি, এই যে কাজ করছেন গলা খুলে 5-6টা গান করবেন, তাহলে আর উনি করছেন গলায় মরচে ধরে না, র্যাশ এই গালাটা চালু রাখবেন, 5টা-6টা গান গাইবেন। আমি সবাই মেয়েদের বলি, একটা, হ্যাঁ বলুন, আপনি বলেন। আমাকে থেকে ধরে তো গেই গান গাইবে, কি দিদি কতক্ষণ আলা রেয়াজ করেন, কী করে হলো গলা? আমি হ্যাঁ, এটা তোমার জিজ্ঞেস করে ভালো। আমি ছোটোবেলা ভোর 5টায় উঠতাম, 1.5 ঘন্টা ননস্টপ আমি রেয়াজে, 10-12 মিনিমাম, আমার মনে হয় প্রায় 15 বছর আমি, আমার কে কোনো দিন বলতো, আমি আমার অনেক সময় না পারলে আমার হারমোনিয়াম যেখানে বসে রেয়াজ করতে, আমার বাড়ি সবাই, মা কি আমার বৌদিরা আসতেন, আমার দিদিরা, আমি অনেক সময় দেরিতে উঠলে আগে হারমোনিয়াম চলে যায়, এই রেয়াজ করে ননস্টপ রেয়াজ করেছি, হয়তো কিছুটা তাও গেয়ে গেছি। আর ক্লাসিক তো তখন শিখতাম আমি। আপনার জীবনে সবচেয়ে প্রিয়, ওই রকম তো হয় না, আমি জানি, আপনিও বলতে পারবেন না বা এটা বলা সম্ভব না, আপনি এত শত শত গান করেছেন, এত এত অভিজ্ঞতা আপনার, কিন্তু তারপরেও যদি বলা হয় যে একটা গান, রবীন্দ্রনাথের একটা গান যেটা আপনার ভীষণ প্রিয়, মানে আপনি বারবার বারবার করে এই গানটা গাইতে চান বা গাইতে পারেন, গাইতে ইচ্ছে করে, সেরকম একটা গানের কথা বললে আপনি কোন গানটা করবেন? এসেছিলে তবু আসনাই জানাই গেলে, সম্মুখেরও পথ দিয়ে
পলাতকা ছায়া ফেলে এসেছিলে, তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না সে, তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না সে, চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। আপনার আপনার কোথাও মনে হয়, আপনার সত্যি সত্যি কোথাও মনে হয় যে এই রাজ্য মানে ত্রিপুরা আপনাকে সঠিক সম্মান, মর্যাদা, মূল্যায়ন কিছুই দিতে পারেনি? সত্যি কথা বলছি, এই সমস্ত কথা আমার মনে হয়নি কোনোদিন, এখনও না। এখন যে এত, আমি বলি তুমি তো অ্যানাউন্স করছিলে বোধহয়, আমার সম্বন্ধে এত হলো না, আমাকে বিশ্বাস করো তো, আমার ভালো লাগে না, আমি খুব সংকুচিত হয়ে যাই। আমি দাদাকে, তুই বোকার মতন আমার দাদের, যা ওরা জানে তাই তো বলবে, আমি এত ভালো লাগে না আমার। আমাকে বলেছে আপনার কিছু মূল্যায়ন হয়নি। একদিন ওপেন সদনে রবীন্দ্রসদনে স্বপন সোম, খুব নাম করা, তার বউ দেবারতী আমাকে সম্বর্ধনা দেবে। তখন বলছি স্বপন এগুলি বাড়াবাড়ি, বলে হ্যাঁ বাড়াবাড়ি, আমি বাড়াবাড়ি করছি। আমার সম্বর্ধনা দিয়েছে, আমাকে বলল একটা গান আপনি যা খুশি যতটুকু খুশি, আমি গেয়ে দিলাম, আমি এটাই থাকি। তখন একে গুমগুম, তখন বলছে আপনার খুব খুব ভাল লাগলো, খুব আপনাকে বিবাদিকে, সত্যি কথা। দুঃখের কি ওনার কোনো কিছু হয়নি, আমরা কেউ ওরা মূল্যায়ন বুঝি দিইনি। আপনার মনে হয় না যে যথাযথ লোকের যথাযথ মূল্যায়ন দরকার? আমি হয়তো আমি গ্রামের মেয়ে বলে অতটা গিয়ে আমি দেখেছি, কিন্তু সেই আবার আমি আমার সৌজন্য আর আমার সামনে ওকে একটু পলিটিক্সে আছে তো, আমি তো কথাই বলি না জর্দার কথায়, আমি না করি না যে আমার কোনো একটু সম্মানে যে লাগেনি তা না, কিন্তু কর্তৃপক্ষ কীভাবে বুঝেছে আমাকে বলছে আপনি কিছু, আমি বললাম না আমি কিছু মনে করি, গান গাইতে বলেছেন গাইতে, ও খুব ভালো গায়, তাই আমি কখনো বলিনি। অনেক সিচুয়েশন হয়েছে, তারা এখন অনেকে খুব ভালো গাইছে যে চুপ করে থাকে, অনেকে বলে আপনার সম্বন্ধে অন্যরকম বক্তব্য, আপনি কাউকে কিছু বলেন না। আমি ঠিকই বলেছি, আমি কি বলবো। আপনার প্রিয় শিল্পীকে, রবীন্দ্রনাথের গানে আপনার সবচেয়ে প্রিয় শিল্পীকে? বাবা তো বলে যান জর্জ বিশ্বাস, সুচিত্রা দিও। জর্জার কাছে গিয়ে আমার যে আছে গেলাম, তখন তো তোমারও সে গাইতাম, তোমারও সে উদাসীন, জর্দা তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, এই জর্দা। আর একটা লাইন এই গানের, তখন পাতায় পাতায় বিন্দু, এটা তো কেউ করে না, বিন্দু মানে মনে হচ্ছে কি টপ টপ করে বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে চল, তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় খেলে এসেছিলে। কি সুন্দর, কি সুন্দর। চোখে জল সে জর্দার কথা বলে সেদিন অবধি গেছি, 17ই আগস্ট, কিন্তু ওনাকে তেমন ভাব দেখিনি।
একটা কথাও বলেনি, শুধু হাত দিয়ে দেখেছে বসেন। একটা কিছু হয়েছে বুঝতে পারছি, কিন্তু আমি তো বসে থাকি এরকম অনেক, এত বিমর্ষ দেখিনি কোনোদিন। টয়লেটে গেলেন, আমি দাঁড়িয়েছি, আপনি কেন দাঁড়ালেন? না আপনি শুইব না, বসেন, এই একটা কথা। 8টার সময় তো উঠে পড়বো, আমি ঘড়ি দেখছি, একটা কথাও না। বললাম শরীরটা ভালো নেই, না ভালো নেই, আমার সঙ্গে এরকম কথা বলে না। শেষ কথাটা বলতে চাই না, আমার এত সুন্দর বলি, এখন বলেই ফেলি, কিন্তু আজকের এই অনুষ্ঠান যে আমি জর্দার প্রসঙ্গেও কিছু বলতে পারলাম, এটা আমার আনন্দ। শেষ কথাটা দুঃখের হলেও বলে দিচ্ছি, আমি যখন উঠছি, জর্দা যাই, হ্যাঁ যান যান, এরকম রেগেছে, যান যান, আসছে না। কালকে খুব ভোরে শুনবাইন, কুখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী জর্জ বিশ্বাস মারা গেছে। আমি বলি ও মা কি? আর একটা কথা, আমার মনে অবস্থাটা ভাবো, প্রায় চোখের জল এসে যায়, কিন্তু ফেলতে পারছি না। এলাম শ্রীকান্ত অনন্ত, দুজন লোক, ওরা খুব গম্ভীর। বললাম শ্রীকান্ত, দাদুর শরীর ভালো না? ওরা মাথা নিচে গেল, না জর্দার খাবার টাবার সব রেডি, হাঁড়ি করে গরম জল লাগে। আমি বলছি কিছু হয়নি, কেরম ওরা তো বলতে পারছে না আমাকে। তা আমি বলে এলাম যে দেখো, যদি কোনো শরীর খারাপ হয়, আমার বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার আছে আমার দাদার, সঙ্গে সঙ্গে ছুটে যাবে। তখন বলে হ্যাঁ দিদি বলবো, কিন্তু সময় পাইনি, এত সিভিয়ার অ্যাটাক। পাশের বাড়ির এক ভদ্রলোক বিহারি, কিছু করার ছিল না, ওরা দৌড়াদৌড়ি ছুটেছে, কিন্তু কিছু করার ছিল না। যাকে আজকের এই আনন্দের মুহূর্তে এটা বললাম, তোমরা জানো আমাকে শেষ মুহূর্তে উনি গেল। আমাকে কেন তো ভালোবাসতেন আমি এখনও জানি না, কেন বিশ্বাস করতেন এখনও জানি না। ওনারই মনের মাহাত্ম্য বোধ হয় জানেন না বলেই তো আপনি বিভা সেনগুপ্ত, আমাদের সকলের আমি কাছে আমি এত পরম শ্রদ্ধার একজন শিল্পী আপনি। কয় যে দরদা আমি একটু পানটা থেতো করে দিই, দেন আপনি যখন খুশি আপনি বসে আছেন মাটিতে বসে, আমি পানটা থেতো করে দিই, দেন আপনি যখন কইছেন দেন, দেয় না কিন্তু করে। একদিন শরীর খুব খারাপ, অসহ্য পেটে কষ্ট, বুঝতে পারছে না। তা আমি গেছি, কী হয়েছে জর্দা? কয় আমার একটু অসুস্থ হচ্ছে বিভা দিদি। আমি জর্দা, আমি যদি বলেন তো বক, কয় না না আপনি আগে দেখেন আপনি। আমি কি জর্দা একটা কথা বলি কি, আমার মা আমাদের ছোটোবেলায় পেটে একটা অস্বস্তি হলে করতেন, তেল জলে ফেটিয়ে আস্তে আস্তে পেটের উপর, আমাকে তো ধরতে দেবে না, আমার তো খুব একটা কট্ট রেখে হয়, ওকে দেখায় দেন। আমি শ্রীকান্তকে দেখা, বাড়িতে করে তেল আনো, জল আনো, ফেটাও, আমি দেখিয়ে দেন। ওরা ওই যে আমি করলাম, এই যে ফেনাটা উঠেছে, এইটা জর্দা নাভির গোড়ায় করে, পছন্দ হয়নি। অনেক পরে কই কি আপনি দিবেন? হ্যাঁ আমি তো চাই। আপনি একটু দেন না। অনেক অসুস্থ হচ্ছিল, নিচে প্রকাশ করছে না কষ্টটা। আমি দাঁতের খুব করে অনেকক্ষণ আরাম পেয়েছি। এখন তো ভালো আছি। আমি ওরা দিলেও ভালোবাসে, আমি তো সবসময় আপনার কাছে থাকবো না, আমি তো কালকে আসবো। ওগো একটু ভালো কইরা শ্রীকান্ত ডাকছে, আয় ওই দিদি যে কী কইরা করতে গেছে একটু ভালো করে দেখ। এই হচ্ছে উনি, কারো মেয়ে, এটা অনেকেই চায় না। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের আজকের এই আলোচনার শেষ পর্বে দুটো কল্পিত প্রশ্ন আপনাকে করতে চাই। মানে ধরুন এগুলো স্বপ্নের প্রশ্ন, স্বপ্নের জগতের প্রশ্ন, কিন্তু তারপরেও একটু আপনাকে আমরা ধরুন আরেকটু কাছ থেকে যদি আপনার মনটাকে ছুঁয়ে দেখতে পারি, তার একটি প্রয়াস। ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন, তিনি আছেন, আপনি এই ঘরে এই ক্যামেরার সামনেই তিনি হাঁটাচলা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আপনার সামনে বসে আছেন, আপনি তার পায়ের নিচে বসে আছেন, এবং আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকাচ্ছেন, তিনিও আপনার দিকে তাকাচ্ছেন। তিনি জানেন যে আপনি তার গান করেন,
তিনি আপনাকে বললেন যে বিভা তুমি আমাকে একটা গান শোনাও তো, আমাকে কেন্দ্র করে বা আমাকে উদ্দেশ্য করে বা আমার মতো করে আমি বসে আছি, তুমি একটা গান করো। আপনি তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে তার কোন গানটা শোনাতে চাইবেন? আজি গধূলি লগনে বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আখি ভাসে জলে অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন তিলকীয় রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আখি ভাসে জলে আজি গধূলি লগনে। একটা কথা বলি, গুরুদেবের কতগুলি স্বামী নিতাম, আমার তো ভালো লাগছে, তাহলে গুরুদেবেরও ভালো লাগবে। কথা কিন্তু যেটা তুমি তার সঙ্গে খুব বেশি মেলে না, কিন্তু আমি এই করতাম। যদি আমার এই পরিস্থিতি হতো, আমার যেটা গানে আমার প্রাণ আসে সেটাই করতাম। কি সুন্দর, কি সুন্দর। গুরুদেবের লাগবে, ভালো না লেগে পারে না। ওনার গানই আমি এইভাবে গাইছি, আমার সেই আশা ছিল, তাই গেয়েছি। আমাদের আজকের এই আলোচনার শেষ প্রশ্ন আপনাকে, যে আপনি ত্রিপুরা এই রাজ্য, আপনি যেহেতু এই রাজ্যের মেয়ে, এই রাজ্যের ছোট ছোট ছেলে মেয়েরা যারা আগামী দিনে রবীন্দ্রনাথকে ভালোবাসবে, রবীন্দ্রনাথের গান নিয়ে থাকবে, রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে বড় হবে, তাদের সকলের জন্য আপনি কি বলতে চান? আমি চাই যে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা রবীন্দ্রনাথের গান সম্বন্ধে কিছু কিছুটা অভিজ্ঞতা আছে, তাদের বাড়ির পরিবেশ তো তাহলে বাড়ির বড়দের থেকেই তো ছোটরাই হবে, তারা কীভাবে গানকে নিচ্ছে, কীভাবে রবীন্দ্রনাথের গানকে ভালোবাসে, কীভাবে রবীন্দ্রনাথের গান পরিবেশন করছে, কি রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোচনা করছে, এইগুলি ছেলে মেয়েদের উপর খুব বেশি এফেক্ট করে। ভালোবেসে যে এইভাবে করছে, একটা এফেক্ট হয় নাকি ছেলে মেয়েদের বা বাড়িতে। কিন্তু এই যে ছেলে মেয়েদের সবসময় বাড়িতে শেখার সুবিধা থাকে না, সেরকম ট্রেনার নাই। আমার বক্তব্য যে ভালো ট্রেনার দরকার। ট্রেনারে শুধু শিখিয়ে তো কাজ শেষে করে দেয় না, তাকে সব কিছু শেখাতে হবে, কীভাবে পরিবেশন করবে তাদের এই লেসেনটা, এবং গান সম্বন্ধে ওকে বলা হতে হবে এই গান কী করে গাইতে হয়, কীভাবে পরিশ্রম করতে হয়, ফাঁকি দেওয়া চলবে না। গানের মর্যাদা রাখতে গেলে তাকে পরিশ্রম করতে হবে, এবং সেই টিচারই তাকে শিখিয়ে দিতে হবে এই গানটা যে তুমি শিখছো এইভাবে প্র্যাকটিস। তাদের টানতে হবে শিক্ষককে, তাকে ভালোবাসতে হবে এবং গানটাকেও ভালোবাসতে শেখাতে হবে, তবে না শিশুরা জানবে, বড়রাও জানবে। আমাদেরও যে আমি শেখাই, এই গানটার কথাই বলছি। একদিন আমি বলি, দিদি
আমাকে আপনি এই জায়গায় যেমন আজি গধূলি লগনে, এটা কেউ ভয় করে, আমাদের বলতে হচ্ছে। আসলে কিন্তু আজি গধূলি লগনে নে, এইটা অপরাধ না, আমি যেটা বললাম আজি গধূলি লগনে বাদল গগনে। তোমার দিদি এটা করলে কিছু কি আমাদের, আমি কেউ বলবে না, যদি বলে আমাকে বলো, আমি শিখিয়েছি। আমার নোটটা ঠিক থাকবে, এক্সপ্রেশন আমার, আমি কিভাবে থ্রো করব। টিচারের দায়িত্ব মস্ত বড়, ভালো ট্রেনিং, ভালো টিচারের দরকার। আমি এইটুকু বুঝি, আমি জানি না আগরতলা। দারুণ। আমরা শেষ করব অনুষ্ঠান পুরানো সেই দিনের কথা গানটা একটু আপনার কণ্ঠে শুনি। অল্প একটু শুনি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা দিনের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা দেখা, সে কি ভোলা যায়। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ আমারও। আপনাকে, আপনি এতটা সময় দিয়েছেন। আমারও ভালো লাগলো যে অনেক ধন্যবাদ। জর্দার কথা বলতে পেরেছি, এবং সবচেয়ে আমার গুরু তো আসল হাতে খড়ি মায়া সেন। আরও অন্য অন্য শিল্পের প্রতি আমার দুর্বলতা আছে, যেমন সুচিত্রার বলিষ্ঠ কণ্ঠ, ঠিক। মুহূর্তের ওই মুক্তর মতো টপ্পা। অনেক এটাও- ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা। আপনারা যারা PB24-এর পর্দায় চোখ রেখেছেন, আপনারা এক কিংবদন্তিকে কাছ থেকে শুনলেন, তার অভিজ্ঞতার কথা, তার জীবন দর্শনের কথা, তার জীবন বোধের কথা। আপনারা সবাই মিলে প্রার্থনা করবেন তিনি যাতে সুস্থ থাকেন এবং তিনি যাতে ঠিক এইভাবেই এখনো গানে গানে থাকতে পারেন। নমস্কার।